তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট আর বেশি বাকি নেই। আগস্টের 1 তারিখ থেকেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, মানে হাতে আর 1 মাসও সময় নেই। সেই কারণে তোমাদের পড়াশোনা এবং প্রিপারেশনের সুবিধার জন্য আমি বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টগুলির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন ভিডিও আজ থেকেই তৈরি করছি। সেই মতোই নবম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং যে প্রশ্নগুলি আজকে আমি তোমাদের দিচ্ছি সেই প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে রেখো। তাহলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলায় 40-এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করা তোমাদের কোনো সমস্যা হবে না। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং অন্যান্য ক্লাসে যারা পড়ো বা নবম শ্রেণীর স্টুডেন্টরা কোন সাবজেক্টের কোন ভিডিও তোমরা দেখতে চাও এবং তোমাদের ক্লাস মেনশন করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেই ক্লাসের ভিডিও সবার আগে তৈরি করে দেব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। নবম শ্রেণীর বাংলা সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 পূর্ণমান 40, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নও তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মতো 40 নম্বরের লেখা পরীক্ষা দিতে হবে এবং আগস্ট মাসের 1 তারিখ থেকেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের শুরু হচ্ছে। তোমাদের সাহিত্য সঞ্চয়ন পাঠের যে পাঠগুলি পরীক্ষা হবে সেগুলির মধ্যে তোমরা দেখে রাখো যেগুলি হবে তোমাদের: সৈয়দ মুস্তফা আলী রচিত নবনব সৃষ্টি, জীবনানন্দ দাশ রচিত আকাশে সাতটি তারা, স্বামী বিবেকানন্দ রচিত চিঠি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্পটি। এই পাঠগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সাহিত্য সঞ্চয়ন বই থেকে। এবার সৈয়দ মুস্তফা আলীর নবনব সৃষ্টি যে প্রবন্ধটি রয়েছে তার ইম্পর্টেন্ট 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলি দেখে রাখো। আমি এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র 3 এবং 5 নম্বরের প্রশ্নগুলি তোমাদের দিচ্ছি, কারণ 1 নম্বরের প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। তার জন্য টেক্সট বুকটি তোমাদের যে পাঠগুলি পরীক্ষা হবে সেগুলি খুঁটিয়ে রিডিং করতে হবে, তবেই উত্তর পারবে। তবে 3 ও 5-এর যে প্রশ্নগুলি দিচ্ছি সেগুলি যদি ভালো করে প্রস্তুত করো তাহলে 1 নম্বরের প্রশ্নের উত্তরও কিন্তু তোমরা পেরে যাবে, কোনো সমস্যা হবে না। প্রথম প্রশ্ন দেখো 3 নম্বরের: সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, কেন সংস্কৃত ভাষা সম্পর্কে এই কথা বলা হয়েছে? 2 নম্বর: সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি, কেন লেখক একথা বলেছেন তা আলোচনা করো। 3 নম্বর: বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, প্রসঙ্গ নির্দেশ করে লেখক যা বোঝাতে চেয়েছেন তা আলোচনা করো। এই 3টি প্রশ্ন করে রেখো 3 নম্বরের প্রশ্ন হিসাবে নবনব সৃষ্টি থেকে। এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তোমরা প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। 5 নম্বরের প্রশ্ন হিসাবে করবে প্রথম প্রশ্ন: ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন, কোন প্রসঙ্গে লেখক এরূপ বলেছেন? বাংলা সাহিত্যিকদের নিয়ে এই প্রসঙ্গে লেখক কি বলেছেন? 2+3। 2 নম্বর প্রশ্ন: রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে, মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন: বাংলা ভাষায় আগন্তুক শব্দ কোনগুলি? প্রসঙ্গক্রমে সংস্কৃত এবং ইংরাজি ভাষা নিয়ে লেখকের বক্তব্য স্পষ্ট করো। 1+4। 4 নম্বর প্রশ্ন: বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দের ব্যবহার সম্পর্কে নবনব সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। 5 নম্বর: ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, নবনব সৃষ্টির রচনা অবলম্বনে এই উক্তিটির সত্যতা বিচার করো। 6 নম্বর: নবনব সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে বাংলা ভাষায় অন্যান্য শব্দের প্রবেশের মাধ্যমে নতুন নতুন ভাষা এবং সাহিত্য সৃষ্টির প্রসঙ্গে লেখকের বক্তব্য সংক্ষেপে বুঝিয়ে দাও। এই 6টি প্রশ্ন দিলাম, তোমরা করে রেখো। তোমরা বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপগুলি ভালো করে রেখো, তাহলে এগুলির উত্তর খুব সহজেই তোমরা পেয়ে যাবে। 5 নম্বরের উত্তরগুলি আগে প্রস্তুত করো, তাহলে 3 নম্বরের প্রশ্নগুলি অটোমেটিক্যালি তোমাদের প্রস্তুত হয়ে যাবে, আলাদা করে পরিশ্রম করতে হবে না। তোমরা অবশ্যই কিন্তু বিষয় সংক্ষেপ ভালো করে প্রতিটি পাঠের দেখে রেখো। এর পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো জীবনানন্দ দাশ রচিত আকাশে সাতটি তারা। এখান থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলি করবে দেখে রাখো। প্রথম প্রশ্ন: আসিয়াছে শান্ত অনুগত, বাংলার নীল সন্ধ্যা, কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত এবং নীল বলেছেন কেন? 2 নম্বর: কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, পংক্তিটি ব্যাখ্যা করো। 3 নম্বর: পৃথিবীর কোনো পথ এই কন্যাটিকে দেখেনি কো,
কবির বক্তব্য বিশ্লেষণ করো। 4 নাম্বার, অজস্র চুলের চুমা বলতে কি বোঝানো হয়েছে? 5 নাম্বার, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, তাৎপর্য ব্যাখ্যা করো। 6 নাম্বার, আকাশে সাথী দ্বারা যখন উঠেছে ফুটে আমি পাই টের, আমি কে, তিনি কি টের পান? 1+2। এই 6টি প্রশ্ন করে রেখো 3 নম্বরের প্রশ্ন হিসাবে। এই পাঠটি তুলনামূলক তোমাদের সহজ লাগবে, তো অবশ্যই আকাশে সাথী দ্বারা কবিতাটি কিন্তু তোমরা প্রস্তুত করে রেখো। যে প্রশ্নই আসবে তোমরা উত্তর লিখতে পারবে, এই প্রশ্নগুলি কিন্তু কোনোটা বাদ দিও না। 5 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে, দেখো প্রথম প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ, এই পংক্তিটির মধ্য দিয়ে কবির যে গভীর অনুভূতির প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। 2 নাম্বার, আকাশে সাথী দ্বারা কবিতায় কবি জীবনানন্দ দাশের প্রকৃতি চেতনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই দুটি প্রশ্ন করে রেখো 5 নম্বরের প্রশ্ন হিসাবে, তাহলেই হবে। এই প্রশ্নগুলি বিষয় সংক্ষেপ করলেই কিন্তু হয়ে যাবে, 3, 5 কোনো প্রশ্নই তোমাদের সমস্যা হবে না। পরের পাঠ, স্বামী বিবেকানন্দ রচিত চিঠি। এখান থেকে 3 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে যেগুলি, দেখো প্রথম প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন, বক্তা তাঁকে প্রকৃত সিংহী বলেছেন কেন? 1+2। 2 নম্বর প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, মরদ কি বাত হাতি কা দাঁত, বক্তার এই বক্তব্যের প্রাসঙ্গিকতা বিচার করো। 3 নাম্বার, তাঁর বর্তমান সংকল্প এই যে, তাঁর বলতে কাকে বোঝানো হয়েছে, তাঁর বর্তমান সংকল্প কি লেখো। 1+2। এই 3টি প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা দেখে রেখো চিঠি থেকে 3 নম্বরের প্রশ্ন হিসাবে, তাহলেই হবে। আরেকটি কথা বলি, যে প্রশ্নগুলি যত ভেঙে ভেঙে আসবে সেই প্রশ্নগুলি কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে, তাতে বেশি নাম্বার পাবে। 5 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে প্রথম প্রশ্ন, এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে, তুমি কে, বক্তা এমন কথা বলেছেন কেন, এই প্রসঙ্গে বক্তার সমাজ ভাবনার পরিচয় দাও। 1+2+2। 2 নম্বর প্রশ্ন, কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, কে কোন কর্মে ঝাঁপ দিতে চান, ঝাঁপ দেবার পূর্বে কোন বিশেষ চিন্তা করার দরকার। 1+4। 3 নাম্বার, সে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির তাৎপর্য লেখো। 2+3। 4 নাম্বার, এত ভালো এত স্নেহময়ী তিনি, যার সম্বন্ধে এই উক্তি, তাকে কোন অভিধায় ভূষিত করেছেন লেখক, তার সম্পর্কে লেখক আর যা যা বলেছেন তা থেকে লেখকের মানসিকতার পরিচয় দাও। 2+3। 5 নাম্বার, পাঠ্য চিঠিতে স্বামী বিবেকানন্দের চরিত্রের কি পরিচয় পাওয়া যায়। এই 5টি প্রশ্ন অবশ্যই 5 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা দেখে রেখো, এর মধ্যেই কমন পাবে। যে যে প্রশ্নগুলি দিচ্ছি কোনোটাই কিন্তু বাদ দিও না, এগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলির মধ্যেই কমন তোমরা পাবেই। এর পরের পাঠ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা। এই কবিতাটির ইম্পর্টেন্ট 3 নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে রাখো। প্রথম প্রশ্ন, কে এইখানে ঘর বেঁধেছে, ঘর বেঁধেছে কথাটির তাৎপর্য কি? 2 নাম্বার, নোটে গাছটা বুড়িয়ে উঠেও মুড়োয় না কেন? 3 নাম্বার, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নাম্বার, ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আসা, কথাটি বলতে কবি কি বুঝিয়েছেন? 5 নাম্বার, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, পংক্তিটির মধ্য দিয়ে কবি কোন জীবন সত্যকে তুলে ধরেছেন? এইটি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 5টি ইম্পর্টেন্ট, তবে শেষেরটি বেশি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই 3 নম্বরের প্রশ্ন হিসাবে আবহমান থেকে এই প্রশ্নগুলি দেখে রেখো, এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন হিসাবে করে রাখবে প্রথম প্রশ্ন, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে, এই মাটিকে হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি? 2 নাম্বার, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা, এখানে একগুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে, পিপাসা ফুরোয় না বলতে কবি কি বুঝিয়েছেন? 1+4। 3 নাম্বার, আবহমান কবিতাটির প্রত্যেক মানুষের আত্ম অনুসন্ধানের কাহিনী তা আলোচনা করো। 4 নাম্বার, গীতি কবিতা হিসাবে আবহমান কবিতার সার্থকতা বিশ্লেষণ করো। এই 4টি প্রশ্ন দেখে রেখো আবহমান থেকে 5 নম্বরের প্রশ্ন হিসাবে, তাহলেই কমন পাবে। 5 নম্বরেরগুলি আগে প্রস্তুত করে নিও, তাহলে 3 নম্বর প্রশ্ন প্রস্তুত করতে সুবিধা হবে। শেষ যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী। রাধারানী থেকে 3 নম্বরের প্রশ্ন করে রাখবে। প্রথম প্রশ্ন,
রাধারানীর মার দৈন্যদশার কারণ কি? 2 নাম্বার, কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। কার কণ্ঠস্বর শুনে কেন রাধারানীর রোদন বন্ধ হয়েছিল? 1+2। 3 নাম্বার, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানীর কেঁদে কেঁদে ফেরার কারণ ব্যাখ্যা করো। 4 নাম্বার, রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। কার বুদ্ধিকে ক্ষুদ্র বুদ্ধি বলা হয়েছে এবং কেন? 1+2। 5 নাম্বার, মা এখন কি হবে এ কথা বলার কারণ কি? এবং 6 নাম্বার, নোটখানি তাহারা ভাঙাইল না। নোটখানি কারা কেন ভাঙাইল না? 1+2। এই 6টি প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন হিসাবে দেখে রাখবে, তাহলেই কমন পাবে। কোনোটাই কিন্তু বাদ দিও না, আমি আবারও বলছি। এরপর 5 নম্বরের প্রশ্ন হিসাবে রাধারানী থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। মন্তব্যটির তাৎপর্য গল্পাংশ অবলম্বনে বুঝিয়ে দাও। 2 নাম্বার, রাধারানী গল্পাংশে পথিক চরিত্রটি আলোচনা করো। এবং 3 নাম্বার, রাধারানী রচনাংশ অবলম্বনে সেকালের সমাজ ভাবনার পরিচয় দাও বা সমাজ জীবনের পরিচয় দাও। এই 3টি প্রশ্ন করে রেখো 5 নম্বর প্রশ্ন হিসাবে, তাহলেই কমন পাবে। তোমরা প্রশ্নগুলি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা খাতায় লিখে নিয়ে প্রস্তুত করে নিও। যদি কোনো উত্তর তৈরি করতে অসুবিধা হয় প্রশ্নটি মেনশন করে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেব। আগে 5 নম্বরেরগুলো করবে, তারপরে 3 নম্বরগুলো প্রস্তুত করবে, কিন্তু সবার আগে প্রতিটি পাঠের বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপটি ভালো করে পড়ে রাখবে, তাহলেই কিন্তু তোমরা উত্তর সহজেই লিখতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার তোমরা দেখে নেবে। এটি তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সাজেশান। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর বাংলার যে যে প্রশ্নগুলি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমি তোমাদের দিলাম, এগুলি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও। এর মধ্যে কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তরও তোমাদের অবশ্যই তৈরি করে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো এবং নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো সাবজেক্টের সাজেশন নিয়ে আবার তাড়াতাড়ি আসছি, তার জন্য কিন্তু আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।